নমস্কার সবাইকে, ঐন্দ্রিলাস ক্যানভাসের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজ মহাশিবরাত্রি। এই উপলক্ষে এবছর আমাদের ডেস্টিনেশন হলো জয়ন্তী মহাকাল ধাম। ঠিক সেই প্ল্যান মাফিক আমরা এখন বেরিয়ে পড়েছি মহাকাল ধামের উদ্দেশ্যে। আজকের আমাদের যাত্রা শুরু হচ্ছে বক্সা জয়ন্তীর যে মেইন গেট রয়েছে, অর্থাৎ বক্সা টাইগার রিজার্ভের যে মেইন গেট বা চেকপোস্ট রয়েছে সেখান থেকে। তাহলে চলুন, আজকের ব্লগটা এখান থেকেই শুরু হচ্ছে। আর পথে যা কিছু ইনফরমেশন আমি পাবো সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। আর আপনারাও কি করে এখানে আসবেন বা কিভাবে এখানে পৌঁছানো যেতে পারে সমস্ত কিছু তথ্য থাকবে এই আজকের ব্লগটাতে। তাহলে একটুও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন। প্রথমেই যে গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা দিয়ে আজকে শুরু করব সেটা হলো, বছরের অন্যান্য সময়ে এই যে বক্সা টাইগার রিজার্ভে ঢোকার জন্য যে এন্ট্রি ফি লাগে, শিবরাত্রি হলো এমন একটা সময়, এই সময়টাতে কিন্তু কোনো রকম এন্ট্রি ফি আপনাদেরকে দিতে হবে না। অর্থাৎ উইদাউট এনি কস্ট আপনারা এই বক্সা টাইগার রিজার্ভের মধ্যে প্রবেশ করতে পারবেন। কারণ পর্যটকদের এতটাই ভিড় এখানে হয় এই কয়েকটা দিনের জন্য, অর্থাৎ শিবরাত্রির সময় এই বক্সা টাইগার রিজার্ভের গেট সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এবার চলুন তাহলে শুনে নিন আপনারা পৌঁছবেন এখানে কি করে। আমাদের যাত্রা আজ শুরু হয়েছিল আলিপুরদুয়ার থেকে। বক্সা টাইগার রিজার্ভে যাওয়ার জন্য প্রথমেই যেটা আপনাদের করতে হবে, পৌঁছতে হবে আলিপুরদুয়ারে। তারপর সেখানে এসে দমনপুর চেকপোস্ট পেরিয়ে আপনাদেরকে সোজা চলে যেতে হবে বক্সা টাইগার রিজার্ভের দিকে। মহাকাল ধামে যাওয়ার জন্য আপনাদেরকে প্রথমে পৌঁছতে হবে জয়ন্তীতে। সেই মতো আমরাও বক্সা টাইগার রিজার্ভের মেইন গেট দিয়ে ভেতরে ঢুকে পড়লাম আর ধীরে ধীরে এখন এগিয়ে যাচ্ছি জয়ন্তীর দিকে। শিবরাত্রি উপলক্ষে বেশ কিছুদিন জয়ন্তীতে সরকারি বাসের পরিষেবা চালু হয়। এই ঠিক যেমন আপনারা এখন দেখতে পাচ্ছেন, এরকমই এনবিএসটিসির কিছু বাস এই কয়েকটা দিন এখানে চালু থাকে। এছাড়াও যদি আপনারা মনে করেন 2 চাকার কিংবা 4 চাকার যে কোনো রকম যানবাহন নিয়ে অনায়াসেই পৌঁছে যেতে পারেন জয়ন্তীতে। এই দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে কিরকম আমিও পৌঁছে গেছি জয়ন্তীতে। আর ওই দেখুন, আমার ঠিক সামনেই রয়েছে উঁচু পাহাড়। আর এখন গাড়িটাকে আমরা এখানেই রেখে দেব পার্কিং এ। আর তারপরে বাকি যে রাস্তাটা সম্পূর্ণটাই কিন্তু পায়ে হেঁটে আমরা যাব। প্রায় বেশ কিছুক্ষণ সময় লাগবে, এই জন্য কিন্তু একদম হাতে বেশ খানিকটা সময় নিয়েই আমরা বেরিয়ে পড়েছি। আর এই দেখুন, আমি এখন বক্সা টাইগার রিজার্ভের যে টোটাল একটা টুরিস্ট ম্যাপ রয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। অবশেষে তাহলে আমিও এসে পড়লাম নদীর বুকে। আর যেহেতু অনেকটা রাস্তা অতিক্রম করে আর পুরোটাই পায়ে হেঁটে আমরা যাব, সেই কারণে একটুও সময় নষ্ট না করে এখন এদিক ওদিক দেখে আর মহাদেবের নাম নিয়েই হাঁটতে শুরু করছি। আর এক্ষেত্রে একটা কথা আপনাদের বলে রাখি, আপনাদের মধ্যে যদি কেউ মনে করেন তাহলে গাড়ি নিয়েও কিন্তু এই রাস্তাটা অতিক্রম করতে পারেন। তবে সেক্ষেত্রে অনেকটা রিস্ক থেকে যায়, কারণ এই নদীপথের এবড়ো খেবড়ো রাস্তায় যে কোনো মুহূর্তে কিন্তু গাড়ির চাকা ফেসে যেতে পারে। সেই কারণে আমরা কোনো রকম রিস্ক না নিয়ে পায়ে হেঁটেই মনে করলাম যাওয়াটা অনেক বেশি শ্রেয় হবে। তাই এই দেখুন, এখন আমি হেঁটে চলছি। আর আশেপাশের যে রাস্তার অবস্থাটা সেটা একবার আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন কিরকম চারিদিকে পুরো নুড়ি আর পাথরে ভরা নদী বক্ষ। আর তা দিয়েই আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি মহাদেবকে দর্শন করার উদ্দেশ্য নিয়ে। নদীর মাঝ বরাবর বেশ খানিকটা পথ পেরিয়ে আসার পর অবশেষে এই অংশটায় এসে প্রথম দেখতে পেলাম নদীর জল। খানিকটা নদীর জল এখানটায় দেখা যাচ্ছে। আর এই অংশে নদীর জলের স্রোত একেবারে নেই বললেই চলে। নদীর ধার বরাবর হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি অনেকটাই রাস্তা। তবে এখনো অনেকটা পথ অতিক্রম করা কিন্তু আমাদের বাকি রয়েছে। আর যেহেতু পুরোটাই পায়ে হেঁটে অতিক্রম করতে হবে, তাই একেবারেই মনের জোর হারাচ্ছি না। আর এইদিকে আবার সন্ধেও ঘনিয়ে আসছে ধীরে ধীরে।
একই সাথে বলতে পারেন খানিকটা ভয়, খানিকটা এক্সাইটমেন্ট দুটোই কাজ করছে মনের মধ্যে। আরও বেশ খানিকটা পথ হেঁটে আসার পর একটা জিনিস দেখতে পেলাম, সেটা হলো যাতে রাতের অন্ধকারে কারোর পথ চিনতে কোনো রকম অসুবিধে না হয় সেজন্য এরকমভাবে কিন্তু রাস্তার দুপাশে যে সমস্ত বড় বড় পাথর রয়েছে সেখানে ইন্ডিকেশন দেওয়া রয়েছে। এই দেখুন, এটা ডান দিকে, এবং বাঁ দিকেও আরেকটু যদি আমি সামনের দিকে এগিয়ে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এই দেখুন, বাঁ দিকের পাথরগুলোকে লক্ষ্য করে দেখুন এবং ডান দিকের পাথরগুলোকে এইভাবে লাল রং করে করে পথ চিহ্নিত করে দেওয়া হয়েছে, যাতে কারোর রাস্তা চিনতে কোনো রকম কোনো অসুবিধে না হয় সেই জন্য। অবশেষে হাঁটতে হাঁটতে এবং চিহ্নিত পথ ধরে এগোতে এগোতে প্রথম যে জায়গাটা যেখানে মেইন গেটটা করা রয়েছে সেখানে আমরা পৌঁছলাম। দেখে একটু ভালো লাগছে, কিন্তু আরেকটা জিনিস যেটা এই দেখুন, সন্ধেও কিন্তু পুরো ঘনিয়ে এসেছে এখন। আর ওই দেখুন দূরে যে সমস্ত তাঁবু দেখতে পাচ্ছেন এগুলোতে কিন্তু বহু মানুষেরা নিজেদের থাকার ব্যবস্থা করেছে আজকের রাতটার জন্য। এই দেখুন, আমরা এখন মেইন গেট দিয়ে ভেতরে প্রবেশ করে ফেললাম। আর প্রথমে ঢুকেই যেটা দেখতে পেলাম সেটা হলো এখানে রয়েছে একটা বিশাল অংশ জুড়ে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। অর্থাৎ আমি যে প্রথমেই আপনাদেরকে বললাম, আপনারা যারা মনে করবেন যে গাড়ি নিয়ে আসবেন তাদেরকে এই সমস্ত জায়গাতেই কিন্তু গাড়িগুলো রেখে দিতে হবে, আর তারপরের যে রাস্তাটুকু সেগুলো পায়ে হেঁটে যেতে হবে। দেখুন, দলে দলে কত পুণ্যার্থীরা ভোলে বাবার দর্শন করে ফিরে আসছেন, আর আমরা এখন যাচ্ছি ভোলে বাবার দর্শনের পথে। অবশেষে অনেকটা পথ হাঁটতে হাঁটতে একটা ছোট দোকানের খোঁজ মিলল, যেখানে জলের বোতল দেখতে পেলাম, আর একটা জলের বোতল নিলাম, কারণ প্রত্যেকেই আমরা খুব তৃষ্ণার্ত ছিলাম। আর নর্মাল যা দাম হয় জলের বোতলের তার থেকে এখানে দামটা খানিকটা বেশি ছিল। যেমন 1 লিটার জলের দাম ওরা নিয়েছিল 30 টাকা, যেটা 20 টাকায় পাওয়া যায়। তো সেটা হওয়াটাও খুব স্বাভাবিক, কারণ ওরা এতটা পথ অতিক্রম করে এতগুলো জিনিস নিয়ে গিয়ে তারপরে ব্যবসা করছিল ওখানটায়। তো এই জলের বোতলটা আমরা নিয়ে নিয়েছিলাম। এরপর প্রত্যেকে নিজেদের তৃষ্ণা মিটিয়ে নিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে পারেন জিরিয়ে নিলাম, কারণ প্রায় 3 বা 3.5 কিলোমিটার পথ আমরা হেঁটে অতিক্রান্ত করে এসে গেছি। আর এই সময়টায় এনাদের দেখে কোথাও যেন মনের জোর আরো অনেক বেশি দৃঢ় হয়ে গেল। নিজেদেরকেই আমরা ঠিকঠাক মতো নিয়ে ওপরে উঠতে পারছিলাম না, আর সেখানে এনাদের দেখুন কত জিনিসপত্র নিয়ে এনারা ওপরে উঠছেন। তো সত্যি অনেক বেশি দৃঢ় হয়ে গেল এই সমস্ত মানুষজনদের দেখে মনের জোর। তারপরে আবার কিন্তু পুনরায় হাঁটতে শুরু করলাম আমরা। আর অবশেষে হাঁটতে হাঁটতে এসে পড়েছি একেবারে নদীর কাছে। আর এবার এপার থেকে ওপারে যাওয়ার জন্য আমাদেরকে নদী পেরোতে হবে। তাহলে চলুন এবার নদী পেরোই আমরা। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমি কিন্তু নদীর জল পার হয়ে তারপর এপার থেকে ওপারে যাচ্ছি। নদীতে জলের স্রোত বেশ ভালোই রয়েছে, কিন্তু নদীর গভীরতা একেবারে নেই, কারণ বড় বড় পাথর রয়েছে। পাথরের ওপরে কোথাও কোথাও কিছুটা জায়গায় পা ভিজে যাচ্ছে, আবার কোথাও কোথাও শুকনো পাথরের মধ্যে পা দিয়েও আমরা নদী পার হয়ে গেলাম। আর দেখুন, এবার আমার পর সুশোভনও কিন্তু নদী পার হচ্ছে। আর এই দেখুন, একদম টর্চ জ্বালিয়ে তারপর সাবধানে পা ফেলছে, কারণ নদীর কিছু কিছু জায়গায় পাথরগুলো প্রচণ্ড পিচ্ছিল রয়েছে সেই কারণে। এরপর আরও কিছু দূর এগিয়ে যেতেই চোখে পড়তে লাগলো ভান্ডারা। অর্থাৎ এই সমস্ত জায়গায় আপনারা আপনাদের প্রয়োজনীয় খাবার বা জল এই ধরনের জিনিসপত্রগুলো পেয়ে যাবেন। আর প্রচুর ভান্ডারার আয়োজন এখানে রয়েছে, আর প্রত্যেকটা ভান্ডারায় বিভিন্ন ধরনের খাবার দাবার বিতরণ করা হচ্ছে। আর কিছু কিছু ভান্ডারায় এরকম রয়েছে সেখানে রাত কাটানোর ব্যবস্থাও কিন্তু করা রয়েছে। আর আরেকটা জিনিস যেটা না বললেই নয়, পথে যেতে যেতে এই সমস্ত যে উঁচু উঁচু শুকনো পাথরগুলো রয়েছে, আপনারা কেউ চাইলে খুব বেশি পরিশ্রান্ত মনে হলে এই সমস্ত জায়গায় বসে বেশ খানিকক্ষণ জিরিয়ে নিতেই পারেন। এছাড়াও এখানে আপনারা পুজোর সামগ্রীর প্রচুর দোকান পাবেন।
যেখানে রয়েছে পুজোর জন্য ফলমূল কিংবা জল ঢালার ঘট, ধূপকাঠি, সমস্ত রকমের উপকরণ এই সমস্ত দোকানগুলোতে আপনারা দেখতে পাবেন। পথে চলতে চলতে আমরা এখন চলে এসেছি একটি ভান্ডারের সামনে। এখান থেকে দেখুন সমস্ত পুণ্যার্থীদের উদ্দেশ্যে চা এবং বিস্কিট বিতরণ করা হচ্ছে। আর একটা জিনিস যেটা না বললেই নয়, এই চাটা কিন্তু লেমন টি ছিল এবং খেতে সত্যি অসাধারণ হয়েছিল। অবশেষে চা পর্ব শেষ করে আবার হাঁটতে শুরু করলাম। আর এবার আমরা কিন্তু অনেকখানি সামনের দিকে এগিয়ে গিয়েছি এবং প্রায় মহাকাল ধামের যে দ্বিতীয় যে গেট রয়েছে তার কাছাকাছি অংশে চলে এসেছি, অর্থাৎ ভুটান সীমান্তের কাছাকাছি অংশে আমরা কিন্তু এখন চলে এসেছি। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে মহাকাল ধামে যাওয়ার দ্বিতীয় যে মেইন গেট রয়েছে সেটা। আর এই অংশটাতেই কিন্তু ইন্ডিয়ার শেষ এবং ভুটানের শুরু হিসেবে, অর্থাৎ সীমান্ত হিসেবে ধরা হয়। এই অংশটাতে দেখুন একটি নদীর শাখা উপর থেকে নিচের দিকে এরকম ভাবে বয়ে চলে যাচ্ছে, যেটা দেখতে ভীষণ ভালো লাগছিল। এখন আমরা ধীরে ধীরে এই গেট দিয়ে প্রবেশ করব ভুটানের মধ্যে। আর আপনারা যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এই গেটের এক পাশে রয়েছে ভারতীয় পতাকা এবং আরেক পাশে রয়েছে ভুটানের পতাকা। এই দেখুন এখন কিন্তু বলতে পারেন আমরা চলে এসেছি ভুটানে। এই অংশটাতে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন নদীর ঠিক পাশেই বহু মানুষ তাঁবু টাঙিয়ে রাত্রি যাপনের ব্যবস্থা করেছে। সত্যি এইভাবে নদীর পাশে থাকতে কতটা ভালো লাগবে এবং কতটা রোমাঞ্চকর অনুভূতি হবে তা কিন্তু আমিও বেশ হাড়ে হাড়েই বুঝতে পারছিলাম। আর এই দেখুন আরেকটা জিনিস যেটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা জিনিস বলে মনে হয়, ভুটান সরকারের তরফ থেকে এই যে মেইন গেট রয়েছে দ্বিতীয় গেট, তার মধ্যে দিয়ে ঢুকলেই বাঁ হাতে আপনারা দেখতে পাবেন এইরকম একটা মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এছাড়াও এখানে রয়েছে 24 আওয়ার্সের একটা অ্যাম্বুলেন্স পরিষেবা, যাতে কেউ কোনো রকমভাবে অসুস্থ বোধ করলে কোনো রকম সেক্ষেত্রে যাতে তাকে অসুবিধার সম্মুখীন হতে না হয়। এখন আমরা চলে এসেছি ভুটানের যে মহাকাল ধামের এন্ট্রি গেট রয়েছে সেখানটায়। আর এখানে দেখুন লেখাই রয়েছে ওয়েলকাম টু মহাকাল ধাম। আর এখানে এসেই যেটা প্রথমে চোখে পড়লো সেটা হলো একদম নদীর ওপর এরকম সাঁকো করে দেওয়া রয়েছে, আর এখান দিয়েই কিন্তু পেরোতে হবে। তারপরেই আমরা মহাকালে যাওয়ার রাস্তার খুব কাছাকাছি জায়গায় চলে আসব। এখানে এসে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। দেখুন লেখাটা একবার কি রয়েছে লেখা এখানে। সত্যি সত্যি এখানে কোনো রকম কোনো 4G বা 5Gর কোনো নেটওয়ার্কই ছিল না, যেহেতু আমরা রয়েছি এখন ভুটান একদম বর্ডারে, বা বলতে পারেন বর্ডার পেরিয়েই জাস্ট আমরা ভুটানে প্রবেশ করেছি। আর এমনকি ঘড়ির যে সময় সেটাও পর্যন্ত কিন্তু এই অংশে এসে পাল্টে যাচ্ছিল। দেখুন অবশেষে আমরা চলে এসেছি ছোট মহাকাল ধামের ঠিক নিচে যে সিঁড়িগুলো রয়েছে সেখানটায়, আর লেখা রয়েছে এখানটায় সমস্ত কিছু। আর একটা জিনিস যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হলো কোথাও সেরকম কোনো টাকা পয়সা বা টিকিট লাগেনি আমাদের, খালি একমাত্র এই জায়গাটাতে এসেই 20 টাকার একটা করে এন্ট্রি পাস নিতে হয়েছিল যে সমস্ত ভুটিয়ারা দাঁড়িয়ে রয়েছে তাদের কাছ থেকে। আর এই জায়গাটা একবার আপনারা দেখুন সবাই, ঠিক কতটা খাড়া এই জায়গাটা, প্রচন্ড খাড়া, একদম পুরো পাথরের গা বেয়ে বেয়ে সিঁড়ির ধাপ কাটা রয়েছে। তবে কিছু কিছু অংশে এই ধাপগুলোও কিন্তু প্রচন্ডই খাড়া, তো খুব সাবধানে আমাদেরকে পা ফেলতে হচ্ছিল। দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করে আমরা এখন পৌঁছে গিয়েছি ছোট মহাকাল ধামে। আর এই ছোট মহাকাল ধাম থেকে বড় মহাকাল ধামের দূরত্ব প্রায় এখনো 3 থেকে 4 ঘন্টা। আর যেহেতু অনেকখানি রাত হয়ে গেছে তাই আমরা আর এবারের মতো আমাদের যাত্রায় ছোট মহাকাল অবধি সীমাবদ্ধ রাখলাম। আর এখানে এসে দেখুন আপনারা ঠিক কতটা ভিড় শিবরাত্রি উপলক্ষে এখানে হয়েছে, আর কত পুণ্যার্থীরা এখানে এসেছেন বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্য নিয়ে এবং বাবার দর্শন পাওয়ার জন্য।
মূলত এই অংশে রয়েছে চুনাপাথরের তৈরি একটি গুহা, যা প্রাকৃতিকভাবেই সৃষ্ট হয়েছে। আর এই গুহার মধ্যেই মহাদেব বিরাজমান। দেখুন কত ভক্ত দীর্ঘ সময় অপেক্ষা করে অবশেষে বাবার মাথায় জল ঢালছেন এবং তাদের পুজো সমাপ্ত করছেন। আর সেই সঙ্গে পুজো শেষে প্রসাদ গ্রহণ করছেন এবং বাবার আশীর্বাদের ফুল নিয়ে তারা ফিরে যাচ্ছেন। আমরাও তার ব্যতিক্রম নই। আমরাও এখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করে অবশেষে আমাদের পুজো সম্পন্ন করলাম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক ছোট মহাকাল ধামে, এবং ওপর থেকে এই যে সম্পূর্ণ মহাকাল ধামে আসার যে রাস্তা, সেটা কিরকম লাগছে দেখতে, সেটা এখন আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন পাহাড় এবং তার ঠিক মাঝখান দিয়ে বয়ে চলেছে জয়ন্তী নদী, আর তার ঠিক পাশ দিয়েই যে সংকীর্ণ দুর্গম পাহাড়ি পথ রয়েছে, সেখান দিয়ে কত অসংখ্য ভক্ত এবং পুণ্যার্থীরা দলে দলে এই মহাকাল ধামের উদ্দেশ্যে তাদের যাত্রা করছেন, যা ওপর থেকে দেখতে সত্যিই সুন্দর লাগছে। মহাকাল ধাম থেকে ভোলে বাবার দর্শন করে আমরা এখন চলে এসেছি ভান্ডারার মধ্যে। আর এখানে এসে দেখতে পেলাম এখানে খাওয়া দাওয়ার পাশাপাশি রাত্রি যাপনের জন্য যাতে মানুষের কোনো রকম কোনো অসুবিধা না হয়, তাই এরকম আয়োজন করা হয়েছে যাতে বহু মানুষ নিশ্চিন্তে এখানে কিন্তু রাত্রি যাপন করতে পারবেন। আর এখানে এসে আমরাও নিয়েছি চা। আর এই যে মাটির ভাঁড়ে করে চায়ের যে ব্যবস্থা এখানে করা রয়েছে, সেটা সত্যিই অনবদ্য। আর এবার দেখুন চা পর্ব শেষ করে আমরাও দাঁড়িয়ে পড়েছি ভান্ডারার লাইনে খাওয়ার নেওয়ার উদ্দেশ্য নিয়ে। অবশেষে আমার কাছে চলে এসেছে খাবারের থালা। আর কি কি খাবারে রয়েছে তাও আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। প্রায় 5-6 ঘন্টা ধরে এই দুর্গম পাহাড়ি রাস্তায় হাঁটতে হাঁটতে আমরা প্রত্যেকেই প্রচণ্ড ক্ষুধার্ত। আর এইরকম ধরনের একটা সেবামূলক কাজ যে বিভিন্ন ভান্ডারার কমিটির সদস্যরা করছেন, তার জন্য আমি সত্যি আপ্লুত যে মানুষের কথা তারা এতটা চিন্তা করেছেন। আর এখন আমরা খেয়ে নিই, তারপর আবার ফিরতেও হবে, কারণ রাতও ধীরে ধীরে অনেকটাই গভীর হচ্ছে। আর এই ধরনের পাহাড়ি জঙ্গলময় এলাকায় খুব একটা রাত পর্যন্ত থাকা নিরাপদ নয়। খাওয়ারের শেষ পাতে এক ভান্ডারা কমিটি থেকে এরকম মিষ্টিমুখ করানো হচ্ছিল প্রত্যেক পুণ্যার্থীদের, যেটা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। প্রত্যেকটা জায়গা থেকেই সত্যি যে খাবারগুলো বিতরণ করা হচ্ছিল, প্রত্যেকটি খাবারের মান ছিল খুবই উন্নত। আর ভীষণ ভালো লেগেছে আমার সব মিলিয়ে এখানে এসে। আর আপনাদের এতটুকু বলতে পারি, খাবারের কোনোরকম কোনো অভাব হবে না আপনাদের এখানে আসলে। প্রায় 3 ঘন্টা ধরে এরকমভাবে হাঁটতে হাঁটতে অবশেষে উঠতে পারলাম এবং মহাদেবের দর্শনও হলো। তো এতক্ষণের যে পরিশ্রমটা সেটা ভীষণভাবে সার্থক বলে মনে হচ্ছে এখন। আর পেছনে লক্ষ্য করলে আশা করি আপনারা সবাই বুঝতেই পারবেন যে ঠিক কতটা ভিড় আজকে এখানটায় রয়েছে। আর আশা করি আজকের এই ব্লগটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, আর পারলে শেয়ারও করে দেবেন। তাহলে চলুন, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে আপনাদের সকলের সাথে আরও একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।